যদি এইটুকু জায়গা আমাদের থাকতো, তাহলে একদম নাগাল্যান্ড থেকে একটা বন্দে ভারত এক্সপ্রেস সেটা সোজা একদম এই জায়গাটা সহ সোজা একদম দিল্লি চলে যেতে পারতো। বাংলাদেশ বলে আর কোনো দেশ থাকবে না। দর্শক, বাংলাদেশের মানচিত্র থেকে কি চিরতরে মুছে যাবে রংপুর বিভাগ? টাকার পাহাড় দেখিয়ে কিংবা রাতের অন্ধকারে আকস্মিক সামরিক আগ্রাসন চালিয়ে আস্ত একটি বিভাগ গিলে খাওয়ার এক ভয়ঙ্কর ও গোপন ব্লুপ্রিন্ট তৈরি করেছিল দিল্লির সাউথ ব্লক। ভারতের টার্গেট ছিল একটাই, তাদের সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা মাত্র 22 কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে যে কোনো মূল্যে সুরক্ষিত করা। আর এই লক্ষ্যেই ঋণের বিশাল ফাঁদে ফেলে পুরো রংপুরকে কিনে নিয়ে ভারতের আসামের সীমানায় ঢুকিয়ে দেওয়ার এক জঘন্য পায়তারা শুরু হয়েছিল। এমনকি রাজি না থাকলে বিনা নোটিশে জবরদখল করার প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছিল দিল্লি। কিন্তু দর্শক, এবার সবচেয়ে বড় এবং মারাত্মক ভুল জায়গা হাত দিয়ে ফেলেছে তারা। কারণ 2026 সালের এই নতুন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এখন রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। গদিতে বসার পর থেকেই তিনি মোদী প্রশাসন এবং শুভেন্দু অধিকারীর মতো আগ্রাসী নেতাদের এমন এক চরম ভূ রাজনৈতিক শিক্ষা দিয়েছেন যা তারা হয়তো দুঃস্বপ্নও কল্পনা করেননি। রংপুর তো দূরের কথা, বাংলাদেশের দিকে নজর দিলে ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলে যে চিরতরে গায়েব হয়ে যাবে, সেই চরম সত্যটি আজ দিল্লির চোখের সামনে আয়নার মতো পরিষ্কার। কি এমন মরণ ফাঁদ পাতলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? কিভাবে দিল্লির এত বড় ষড়যন্ত্র চোখের পলকেই ধূলিসাৎ হয়ে গেল? পর্দার আড়ালের এই রুদ্ধশ্বাস জিওপলিটিক্যাল সমীকরণ জানতে দেশ নিউজ 24 এর আজকের এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারিটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ভারতের সবচেয়ে বড় আতঙ্কের নাম শিলিগুড়ি করিডোর। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু পথটুকুই ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের 7 সিস্টার্সকে যুক্ত করে রেখেছে। এই পথটি নিয়ে দিল্লির ভয় আজকের নয়, কারণ ঠিক এই জায়গাটির কাছে ওত পেতে বসে আছে পরাশক্তি চীন। যে কোনো মুহূর্তে এই পথ অবরুদ্ধ হয়ে যেতে পারে, আর এই আতঙ্কের ঘোরে পড়েই ভারতের নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সাবেক সদস্য ভারতের কারনাদ এক ভয়ঙ্কর নীল নকশা সামনে আনেন, যার জঘন্য ও ঔদ্ধত্যপূর্ণ প্রস্তাব ছিল টাকার জোর খাটিয়ে বাংলাদেশের কাছ থেকে পুরো রংপুর বিভাগ কিনে নেয়া। মোদী সরকার ভেবেছিল বাংলাদেশের ওপর চেপে বসা বিশাল বিদেশি ঋণের সুযোগ নিয়ে হয়তো খুব সহজেই এই কুবুদ্ধি কাজে লাগানো যাবে। তাদের প্ল্যান ছিল কয়েক বিলিয়ন ডলারের মূলা ঝুলিয়ে রংপুরের বিশাল এলাকা ভারতের পকেটে পড়া এবং তারপর সেই কেনা জমি সোজা আসাম বা পশ্চিমবঙ্গের সাথে জুড়ে দেয়া। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো এমন একটা দিনেরই অপেক্ষায় প্রহর গুনছিলেন। কিন্তু টাকা দিয়ে কাজ না হলে ভারতের ঝুলিতে আরেকটি ভয়ঙ্কর প্ল্যান বি লুকানো ছিল। ভারতের কারনাদের সেই উস্কানিমূলক পরামর্শ ছিল, বাংলাদেশ যদি রংপুর বিক্রি প্রস্তাবে রাজি না হয় তবে বিনা নোটিশে ট্যাঙ্ক নিয়ে সামরিক আগ্রাসন চালাতে হবে। এরপর রংপুরের প্রায় 1.5 কোটি আদি বাসিন্দাকে জোর করে উচ্ছেদ করে বাংলাদেশের মূল ভূখণ্ডে ঠেলে দেওয়া হবে এবং বিনিময়ে ওপার থেকে নিজেদের নাগরিকদের এনে রংপুরে বসানো হবে। একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ভেতরে ঢুকে এমন এক ভয়ঙ্কর কাজ করার সাহস দিল্লি পেল কোথা থেকে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে রীতিমতো তোলপাড় চলছে। এই চরম স্পর্ধা আর জবরদখলের আটঘাট বাঁধতেই মোদী প্রশাসন সীমান্তে ইতিহাসের সবচেয়ে বড় সেনা সমাবেশ ঘটায়। রাইফেল যুদ্ধবিমান ওড়ানোর পাশাপাশি বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকায় তিস্তা প্রহর নামের বিশাল সামরিক মহড়াও চালায় ভারতীয় বাহিনী। তবে দিল্লির এই রঙিন স্বপ্নে সজোরে আঘাত হানে 2026 সালের নির্বাচন এবং ক্ষমতার পালাবদল। গদিতে বসে এক চতুর গ্রাউন্ড মাস্টারের মতো নিখুঁত সাজাতে শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোদী প্রশাসন ভেবেছিল পুরনো কায়দায় চোখ রাঙালেই হয়তো কাজ হবে, কিন্তু তারেক প্রশাসন খুব ভালো করেই জানেন ভারতের সবচেয়ে দুর্বল স্নায়ু কোনটি। তিনি বিশ্বমঞ্চে অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন ভারতের 7 সিস্টার্স আসলে পুরোপুরি চারপাশ থেকে আটকে থাকা একটি ল্যান্ডলক এলাকা, আর এই 7 রাজ্যকে বাঁচিয়ে রাখার একমাত্র লাইফলাইন হলো বাংলাদেশ। সক্ষম হলে আমরা দেশের জন্য কতগুলো কাজ করতে চাই। তারেক সরকার এক চালেই দিল্লির মাতব্বরি মাটিতে মিশিয়ে দিলেন।
মোদী প্রশাসনকে কড়া ভাষায় বার্তা দেওয়া হলো, বাংলাদেশ যদি ট্রানজিট আর সমুদ্র বন্দর ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেয় তবে আসাম সহ পুরো এলাকার সাপ্লাই চেন ভেঙে পড়বে। রংপুর দখল করতে এলে বাংলাদেশ চুপ করে বসে থাকবে না। যদি ভারত চিকেন স্নেক চড়া করার জন্য এক পাও এগোয় তবে ঢাকা এমন এক কাউন্টার অ্যাটাক চালু করবে যে সেভেন সিস্টার্সের সাথে ভারতের যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে তারেক সাহেবের জাদুকরি কূটনৈতিক চাল এইখানেই শেষ নয়। মোদী প্রশাসনকে সামরিক দিক থেকেও কড়া জবাব দিতে এক দারুণ ফাঁদ পাতা হয়েছে। শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ১৩৫ কিলোমিটার দূরে বাংলাদেশের লালমনিরহাটে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো বিমান ঘাঁটি এখন ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই ঘাঁটিতে চীনা প্রকৌশলী ও কর্মকর্তাদের আনাগোনা দেখে দিল্লির পিলে চমকে গেছে। ভারতের থিঙ্ক ট্যাঙ্করা সরাসরি স্বীকার করছে যে লালমনিরহাট থেকে একটি সাধারণ গোয়েন্দা ড্রোন আকাশে উড়লেও ভারতের আকাশ সীমান্তের সব গোপন খবর অনায়াসে ফাঁস হয়ে যাবে। যে একচেটিয়া আকাশ দখলের দাদাগিরি ভারত এতদিন দেখে আসছিল, বর্তমান সরকার সেখানেও শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলেছে। পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান এবং তুরস্কের শক্তিশালী অ্যাটাক ড্রোন এনে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে এমন এক দুর্ভেদ্য দেয়ালে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে যা ভাঙা খোদ ভারতীয় বাহিনীর পক্ষেও প্রায় অসম্ভব। তুরস্ক আর পাকিস্তানের মতো সামরিক মিত্রদের সাথে এই শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি মোদির পুরো রংপুর দখলের খপ্পরে আক্ষরিক অর্থে শেষ পেরেক ঠুকে দিয়েছে। দিল্লির নীতি নির্ধারকরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে রংপুর কোনো মুদি দোকানের সওদা নয়, এটি লাখো শহীদের রক্তের স্বাধীন হওয়া একটি ভূখণ্ড। অর্থ বা পেশি শক্তি দেখিয়ে এই নতুন বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না। মোদি আর শুভেন্দু ভেবেছিলেন একটি নকল অস্থিরতা তৈরি করে ঘোলা জলে মাছ শিকার করবেন, কিন্তু তারেক রহমান এমন এক পাল্টা জবাব দিয়েছেন যে সেভেন সিস্টার্স বাঁচাতে মোদি প্রশাসন রংপুর গিলে খাওয়ার যে ছক কষেছিল, উল্টো এখন সেই সেভেন সিস্টার্সই হাতছাড়া হওয়ার জোগাড়। আন্তর্জাতিক দাদাগিরি ছিঁড়ে এখন ভারতকেই ভাবতে হচ্ছে কিভাবে তাদের নিজেদের মানচিত্র আস্ত রাখা যায়। দর্শক, রংপুরের দিকে হাত বাড়ালেই সেই হাত যে আর আস্ত থাকবে না। বাংলাদেশের এই দাঁত ভাঙা জবাব ভারতের রাজনৈতিক অহংকারে এক বিশাল চপটাঘাত। চিকেন স্নেক চড়া করার স্বপ্ন এখন দিল্লির কাছে এক অনন্ত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই ভয়ঙ্কর জিওপলিটিক্যাল সমীকরণ এবং বর্তমান সরকারের এই মাস্টার স্ট্রোককে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের যৌক্তিক ও সাহসী মতামত অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে জানাবেন। দেশ ও বিদেশের এমন সব রুদ্ধশ্বাস এবং বিশ্লেষণধর্মী মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, দেশের স্বার্থে একতাবদ্ধ থাকুন। আল্লাহ হাফেজ। শিল্প বাণিজ্য গড়ে তুলতে হবে এবং সে কারণেই শিল্প বাণিজ্য যদি গড়ে উঠতে পারে আমাদের সন্তানরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারবে। এবং সে কারণেই যে সকল শিল্প দেশে উৎপন্ন হয়, যে সকল দ্রব্য দেশে উৎপাদিত হয়, একই জিনিস যেগুলো বিদেশ থেকে আসে সেগুলোর উপরে আমরা ট্যাক্স বাড়িয়েছি, যাতে করে দেশে যেই দ্রব্যটি উৎপাদিত হচ্ছে সেই দ্রব্যটি যারা উৎপাদিত হচ্ছে সেই শিল্প কারখানাটি যাতে সাপোর্ট পেতে পারে তার ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। এটিও বিরোধী দলের পছন্দ নয়।